আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সরকার নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, জনগণের দ্বারা নির্বাচিত নয় বলেই এদের কোনো দায়বদ্ধতা নেই বললেন রুহুল কবির রিজভী। বিএনপির সংসদে না যাওয়ার সিদ্ধান্ত জনগণের রায়ের প্রতি অবজ্ঞা, গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করার শামিল মন্তব্য তথ্যমন্ত্রী হাসান মাহমুদের। সাভারের রানা প্লাজা ধসের ৬ বছর পরও কথা রাখেনি কেউই, ভালো নেই আহতরা। অ্যাকশন 8 ও টিআইবির প্রতিবেদনের সঙ্গে একমত নন রুবানা হক। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। রমজানের আগেই সরকার নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। রুহুল কবির রিজভী বলেন, জনগণের দ্বারা নির্বাচিত নয় বলেই জনগণের কাছে কোনো দায়বদ্ধতা নেই বর্তমান সরকারের। ক্ষমতাসীনদের এখন অপরাধ দমনের কোনো নৈতিক ক্ষমতা নেই বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। তিনি বলেন, ক্ষমতাসীনদের মদদেই দেশে এখন চরম নৈরাজ্য চলছে। নিজেদের অবৈধ ক্ষমতাকে ধরে রাখতেই সরকার এখন আইন আদালতকে নিয়ন্ত্রণ করছে বলে মন্তব্য করেন রুহুল কবির রিজভী। অল্প আয়ের মানুষরা রমজানের আগে আটকে উঠছে হু হু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের এই মূল্য বৃদ্ধিতে। পবিত্র রমজানের প্রাক্কালে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ সরকারকে ধিক্কার জানায়। সারা ঢাকা শহরে ওয়াসার দূষিত পানির সরবরাহে জনজীবন এখন ভয়ঙ্কর রকম সংকটাপন্ন হয়ে পড়েছে। আমরা সরকারি প্রতিষ্ঠান ওয়াসার মানব বিধ্বংসী নীতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। বিএনপি সংসদে না যাওয়ার সিদ্ধান্ত জনগণের রায়ের প্রতি অবজ্ঞা, গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করার শামিল বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে কথা বলেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, গত ১০০ দিনে সরকার অভূতপূর্ব উন্নয়ন করেছে, সিপিডির তা চোখে পড়ে না। গত ১০ বছরের উন্নয়নও সিপিডির চোখে পড়েনি। সিপিডির কাজ কি শুধু সরকারের দোষ খুঁজে বেড়ানো, সে প্রশ্ন রাখেন তথ্যমন্ত্রী। অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির মঙ্গলবার সরকারের প্রথম ১০০ দিনের পর্যালোচনা তুলে ধরে সংবাদ সম্মেলন করে। সেখানে অর্থনৈতিক ক্ষেত্রে সরকারের প্রথম ১০০ দিন উৎসাহহীন, উদ্যোগহীন, উচ্ছ্বাসহীন ও উদ্যমহীন বলে মন্তব্য করেন প্রতিষ্ঠানটির সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সিপিডির তথ্য সঠিক নয় বলেও দাবি করেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। নিরাপদে ফিরুক আপনার কাছের মানুষ। অশোক লেল্যান্ড, এটি ইফাদ অটোস লিমিটেডের পণ্য। একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আজ বিকেলে শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের এক দফায় প্রদত্ত ক্ষমতা বলে এই অধিবেশন আহ্বান করেছেন। সংসদ সচিবালয় থেকে জানানো হয়, ৬০ দিনের সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই এই অধিবেশন ডাকা হয়েছে। জুনে বাজেট অধিবেশনের আগে এই অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে। বিকেল ৪টায় স্পিকার শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ এবং কার্যক্রম চূড়ান্ত করা হয়। সাভারের রানা প্লাজা ধসের ৬ বছর পার হয়েছে, ভালো নেই সেই বিপর্যয়ের আহতরা। নিহতদের স্বজনদেরও দেখার কেউ নেই। শারীরিক মানসিক অক্ষমতা বেকার করে রেখেছে আহতদের অর্ধেকেরও বেশি শ্রমিককে। বিনামূল্যে চিকিৎসার ঘোষণায় আস্থা রাখা হতভাগ্যরা ভুগছেন ধুকে ধুকে। কোথাও থেকে মেলেনি প্রয়োজনীয় দীর্ঘমেয়াদী চিকিৎসা। ২০১৩ সালে বিশ্ব কাঁপানো সাভারের রানা প্লাজা ধস, যে ১১৩৪ জন তরতাজা শ্রমিককে মেরে ফেলে, তাদেরই একজন লাল মিয়া। তার মা সাফিয়া বেগম তখন ছিলেন প্রবাসী শ্রমিক হিসেবে লেবাননে। ছেলে হারানোর শোক সহ্য হবে না ভেবে স্বজনরা তাকে জানতে দেননি সেই সর্বনাশের কথা। যোগাযোগবিহীন ছেলের উপর ২ বছর রাগ পুষে দেশে ফিরে জানতে পারেন চিরতরে হারিয়ে গেছে তার বুকের ধন। কেন মোবাইল বন্ধ থাকে, যে পোলা আমার সাথে কথা না করে থাকতে পারে না, কেন আমার এই মিলে গেল, কেমনি করে বললো, কেমনি করে হারে মিলে গেল, তাহলে আমার পিঠে গেল এই কল্পনা, খালি এই কল্পনাই করছে। এখনো রাইতে হইলে আমার বালিশ ভিজা জায়গা চোখের পানিতে। রানা প্লাজার ধ্বংসস্তূপের নিচ থেকে প্রাণ নিয়ে ফেরা সালমা আক্তার কারো কাছ থেকে পাননি চিকিৎসার খরচ বা কোনো ক্ষতিপূরণ। যদিও সেদিনের দুর্ঘটনায় কর্মক্ষমতা হারানোয় তিনি আর কোনো কারখানায় চাকরি করতে পারেন না। ১ সপ্তাহ চাকরি করছি, দেখি পাত পানি লাগে একবারে ফুলে গেছিল, আর চাকরি করতে পারি না।
অ্যাকশন এইডের জরিপে জানা যায় রানা প্লাজায় আহতদের অর্ধেকেরও বেশি এখন কর্মক্ষমতা হারিয়ে বেঁচে আছেন বেকার জীবনের বিভীষিকা নিয়ে। ওনাদের কিন্তু লং টার্ম ইনজুরি আছে, কাজে যখন যোগ দেন তখন ওনাদের দেখা যায় যে 5-6 দিন মাসে অ্যাবসেন্ট করতে হয়, তখন ওনারা অবভিয়াসলি ওই কাজটা আর কন্টিনিউ করতে পারেন না। রানা প্লাজায় হারিয়েছেন ঠিকভাবে চলাফেরার ক্ষমতা, এখন নেই কোনো স্থায়ী উপার্জনের উপায়। মাহমুদুল হাসান বলছিলেন বিনামূল্যে চিকিৎসা নিতে গিয়ে কেমন বিড়ম্বনায় পড়তে হয়েছে তাকে। জানালেন তিনি একা নন এমন বেহাল অবস্থায়। চিকিৎসা নামে তো সব জায়গায় আপনার বাটবটরে চলতেছে, চিকিৎসা তো হচ্ছে না। ট্রাস্ট ফান্ডে গেলে ট্রাস্ট ফান্ড বলে ব্র্যাকে যাইতে, ব্র্যাক বলে ট্রাস্ট ফান্ড যেতে, তাহলে আমি কোথায় চিকিৎসা করব? দেশি বিদেশি চাপের মুখে কারখানার পরিবেশ এখন আগের চাইতে নিরাপদ, কিন্তু শ্রমিকদের ক্ষতিপূরণের জন্য কোনো সমন্বিত নীতিমালা না থাকা কিংবা শ্রমিকদের সংগঠিত হবার আর শান্তিপূর্ণ আন্দোলন করার সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত রাখার বাস্তবতা বারবার এই প্রশ্নের সামনে নিয়ে আসছে যে রানা প্লাজা থেকে কি আদৌ শিক্ষা নিয়েছে বাংলাদেশ? সাইমুল হক, বাংলা ভিশন, সাভার, ঢাকা। পোশাক খাত নিয়ে অ্যাকশন এইডের প্রতিবেদন অসঙ্গতিপূর্ণ আর রানা প্লাজা নিয়ে টিআইবির প্রতিবেদনকে মিথ্যাচার বলেছেন বিজিএমইএর নতুন প্রেসিডেন্ট ডক্টর রুবানা হক। রানা প্লাজা দুর্ঘটনায় নিহতদের স্মরণে রাত 12টায় জুরাইন কবরস্থানে জিয়ারত এবং পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। বিজিএমইএ পরিচালকরাও ছিলেন রুবানা হকের সাথে। রানা প্লাজায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। এ সময় রুবানা হক বলেন, রানা প্লাজার মতো দুর্ঘটনা যাতে আর না ঘটে সে ব্যাপারে সোচ্চার বিজিএমইএ। বিদেশি প্রেসক্রিপশনে নয়, নিজেদের উদ্যোগে পোশাক খাতের উন্নয়নে কাজ করা হবে। পোশাক খাত নিয়ে অ্যাকশন এইড ও রানা প্লাজা নিয়ে টিআইবির প্রতিবেদনের সমালোচনাও করেন বিজিএমইএর সভাপতি। টিআইবি রিপোর্টে যেটা বলছেন, প্রথমেই আমার অবজারভেশন হলো যে টিআইবি বলছেন যে কোয়ালিটেটিভ রিসার্চ করেছেন, হ্যাঁ, এবং কোয়ান্টিটেটিভ না। স্যাম্পল সাইজ কোথাও মেনশন নেই রিপোর্টে, এটি প্রথম অবজারভেশন আমার। কাজে আমি জানতে চাই যে ওনারা কজনের উপরে আসলে এই নিরীক্ষাটা চালিয়েছেন, এই সার্ভেটা করেছেন। তো অ্যাকশনের যেটা বলছে শতকরা 51% শ্রমিক কাজ করছেন না। সেখানে দেখেন অ্যাকশনের একই সাথে কিন্তু বলছে যে 2018-র তুলনায় কিন্তু এখন এসে শতকরা 20% মাত্র শারীরিকভাবে অসুস্থ বোধ করছেন, কমে এসছে কিন্তু সংখ্যাটা। কিন্তু একই সাথে বলছেন যে শতকরা 51%, মানে ওই যে 1400-র মধ্যে 200 ওনারা সার্ভে করেছেন, ওই 200-র মধ্যে 51% শ্রমিক, তার মানে 148 জনের মতো কাজ করছেন না। এবং তার মধ্যে আবার শতকরা 74% ওনারা বলছেন যে শারীরিকভাবে অসুস্থ ফিল করছেন। আসলে আমি এতগুলো সংখ্যার মধ্যে আসলে এক ধরনের অসঙ্গতি দেখতে পাই। শ্রীলঙ্কায় বোমা হামলায় নিহত আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি শিশু জায়ান চৌধুরীর মরদেহ দেশে পৌঁছেছে। বুধবার দুপুরে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিমানে জায়ানের মরদেহ দেশে পৌঁছায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। সেখান থেকে মরদেহ বনানীর বাসভবনে নেওয়া হয়। বাদ আসর জায়ানের লাশ বনানী কবরস্থানে দাফন করা হবে। শিশু জায়ান চৌধুরী আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিমের মেয়ে আর আমেনা শফিউল হক চৌধুরীর বড় ছেলে। দর্শক, জায়ানের মরদেহ তার বনানীর বাসভবনে নেওয়া হয়েছে। এই মুহূর্তে সেখানে সংবাদ সংগ্রহে রয়েছেন সিনিয়র রিপোর্টার রোকনুজ্জামান। সরাসরি কথা বলছি তার সাথে। রোকন, শিশু জায়ানের জানাজা ও দাফন কখন হবে? সবশেষ খবর আমাদেরকে জানাবেন। যেবা আমি এখন রয়েছি বনানী শেখ ফজলুল হক শেখ সেলিমের বাড়ির সামনে। আমি আপনাকে দেখাতে চাই যে আসলে জায়ানের বাসাও এই পাশেই। জায়ান আসলে সামনের এই করিডোরটাতেই সবসময় খেলাধুলা করত। যে জায়ান আজকে আমি আপনাকে হয়তো দেখাতে পারছি, সেই দূরে যে লাশবাহী গাড়িটি, সেখানে জায়ানের লাশ একটু আগে শ্রীলঙ্কান এয়ারলাইন্সে করে দেশে এসে পৌঁছেছে এবং তারপর থেকে বিমানবন্দর থেকে সরাসরি এই বাসায় নিয়ে আসা হয়েছে, যেখানে জায়ান আসলে বেশিরভাগ সময়ই থাকতো। যদিও পাশেই জায়ানের দাদাবাড়ি, তবে জায়ান বেশিরভাগ সময় তার নানা বাসায় থাকতো, এখানেই খেলাধুলা করতো। এখন এখানে যেই প্রস্তুতিটা চলছে, সেই প্রস্তুতিটা হচ্ছে যে দেখতেই পাচ্ছেন যে প্রচুর লোকজন, আত্মীয় স্বজন, পরিজন এবং দলের লোকজনও আসছেন প্রচুর। তারা সবাই এখানে ভিড় করছেন। তবে একটু পরেই এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসার কথা রয়েছে। আপনারা জানেন যে একইভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও আত্মীয় শেখ ফজলুল করিম সেলিম, সেই ফুফাতো ভাইয়ের দিক থেকে সেই
একটু পরেই প্রধানমন্ত্রী আসবেন বলে সেই নিরাপত্তাটা এখন একটু কড়াকড়ি, এবং প্রধানমন্ত্রী চলে যাওয়ার পরেই হচ্ছে যে সামনে যে লাগোয়া মাঠ রয়েছে সেখানে মাঠেই প্রথম জানাজা হবে, এবং বনানী কবরস্থানে এখন পর্যন্ত পরিবারের দিক থেকে যেটি বলা হচ্ছে যে বাদ আসর দাফন করা হবে বনানী কবরস্থানে। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। আর এখন পর্যন্ত যেটি এখানে ধন্যবাদ আপনাকে, প্রয়োজনে আবারও যোগাযোগ করব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফু হামিদা খানম রানু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শেখ কবির হোসেনের বোন হামিদা খানম রানুর মরদেহ দেখতে সকালে লালমাটিয়ার বাসায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় অতিবাহিত করেন প্রধানমন্ত্রী। হামিদা খানম রানুর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর দুঃখ ও শোক প্রকাশ করেন। প্রধানমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। সংবাদে পর্যায়ে নিচ্ছে সিবিসি টাইলস সংবাদ বিরতি। সাথে থাকুন, ফিরে এসে থাকছে ডিবি পরিচয়ে বাস চালককে হত্যার প্রতিবাদে চট্টগ্রাম থেকে ৮৮টি রুটে আজ সন্ধ্যা থেকে শ্রমিক ফেডারেশনের ২৪ ঘন্টার পরিবহন ধর্মঘট। ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে করা যৌন হয়রানি মামলায় সিবিআই, গোয়েন্দা ব্যুরো ও দিল্লি পুলিশকে আদালতে তলব। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। সেশন জট নিরসন সহ ৫ দফা দাবি আদায়ে দ্বিতীয় দিনের মতো চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচি। সকালে শিক্ষার্থীরা নীলক্ষেত মোড় এলাকা অবরুদ্ধ করে রাখে। দুপুর ১:৩০টার দিকে প্রক্টর গোলাম রব্বানী শিক্ষার্থীদের কাছে এসে জানান ৭ কলেজের পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। ফলাফল পুনর্মূল্যায়ন করা হবে। আলাদা প্রশাসনিক ভবন নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান আপাতত 10টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৭ সালে ডিগ্রি রুটিন প্রকাশ করা হয়েছে। ২৮ এপ্রিল ৭ শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষদের সাথে বৈঠক করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আজ সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘন্টা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ও চট্টগ্রাম ঢাকা মহাসড়কের ৮৭টি রুটে ধর্মঘট ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। চট্টগ্রামে ডিবি পুলিশ পরিচয়ে বাস চালককে হত্যার অভিযোগে তারা এই ধর্মঘটের ডাক দেয়। এছাড়া রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত বৃহত্তর চট্টগ্রামে পণ্য ও যাত্রীবাহী পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সংগঠনটি। পরিবহন শ্রমিক নেতাদের অভিযোগ, সোমবার রাতে কক্সবাজার থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালায় ডিবি পরিচয়ে একদল লোক। পরে তারা বাস চালক জালাল উদ্দিনকে গাড়ি থেকে নামিয়ে পিটিয়ে হত্যা করে। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে করা যৌন হয়রানি অভিযোগের পেছনে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে। আইনজীবী উৎসব বাইন্স এমন দাবি করায় আজকে সিবিআই, গোয়েন্দা ব্যুরো ও দিল্লি পুলিশকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত নির্দেশে বুধবার আইনজীবী বাইন্স সুপ্রিম কোর্টের সামনে তার দাবির পক্ষে সুস্পষ্ট বক্তব্য তুলে ধরে বলেন, প্রধান বিচারপতির বিরুদ্ধে করা অভিযোগের পেছনে সিবিআইকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে। এর পক্ষে সিসিটিভি ফুটেজ রয়েছে বাইন্সের কাছে বলে আদালতে জানান তিনি। এদিকে এই মামলা তদন্তের জন্য সুপ্রিম কোর্টের প্রবীণ বিচারপতি এস.এ. বোবদের নেতৃত্বে ৩ সদস্যের প্যানেল গঠন করেছেন প্রধান বিচারপতি। প্যানেলে অন্য 2 সদস্য হলেন বিচারপতি এন.ভি. রামান্না ও নারী বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে এই মামলার জন্য গঠন করা বেঞ্চ থেকে সরে দাঁড়িয়েছেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। অরুণ মিশ্রার নেতৃত্বে গঠন করা হয়েছে নতুন বেঞ্চ। এর আগে সুপ্রিম কোর্টের সাবেক এক নারী কর্মকর্তা প্রধান বিচারপতির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুললে এটি নাকচ করেন রঞ্জন গগৈ। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সরকার নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, জনগণের দ্বারা নির্বাচিত নয় বলেই এদের কোনো দায়বদ্ধতা নেই বললেন রুহুল কবির রিজভী। বিএনপি সংসদে না যাওয়ার সিদ্ধান্ত জনগণের রায়ের প্রতি অবজ্ঞা, গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করার শামিল মন্তব্য তথ্যমন্ত্রী হাসান মাহমুদের। সাভারে রানা প্লাজা ধসের 6 বছর পরও কথা রাখেনি কেউই, ভালো নেই আহতরা। অ্যাকশন 8 ও টিআইবির প্রতিবেদনের সঙ্গে একমত নন রুবানা হক।
দর্শক, এ ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।